আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম। শুরুতেই সংবাদ শিরোনাম। দিল্লিতে শেখ হাসিনা মোদি বৈঠক, শিগগিরই তিস্তা চুক্তি সমাধানের আশা প্রধানমন্ত্রীর। সব সংকটে বাংলাদেশের পাশে থাকে ভারত। দেশের স্বার্থে কিছুই আদায় করতে পারছে না সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। ভারতের কাছ থেকে অনেক দাবি আদায় করেছে আওয়ামী লীগ, বললেন তথ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর ভারত সফরে বড় কোনো চুক্তি সই হয়নি, তবে শেখ হাসিনার উদ্দেশ্য সফল, অভিমত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। ডিসেম্বরে উদ্বোধন হবে স্বপ্নের মেট্রো রেল, সর্বনিম্ন ভাড়া 20 টাকা নির্ধারণ। 13 অক্টোবর থেকে রাজধানীতে আরও 2টি রুটে শুরু হবে বাস চলাচল। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তিস্তা সহ অন্যান্য নদীর পানি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার সমস্যা দ্রুত সমাধানের আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়ার প্রচেষ্টায় সবসময় বাংলাদেশের পাশে থাকবে তার দেশ। মঙ্গলবার দিল্লিতে বাংলাদেশ ভারত শীর্ষ বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ কথা বলেন তারা। দুদেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে কুশিয়ারার পানি বন্টন চুক্তি সহ 7টি সমঝোতা স্মারক সই হয়েছে। এদিকে বাংলাদেশের বহুল আলোচিত রামপাল বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছেন দুই দেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশ ভারতের সরকার প্রধান পর্যায়ের বৈঠক ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে বাংলাদেশের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় দলের নেতৃত্ব দেন সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকস্থলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক বৈঠকে কুশিয়ারার পানি বন্টন সহ রেল, তথ্য প্রযুক্তি, বিচার বিভাগ নিয়ে 7টি সমঝোতা স্মারক সই হয়। আলোচনায় উঠে আসে দুদেশের ব্যবসা বাণিজ্য সহ সহযোগিতার বিভিন্ন দিক। এরপর দুদেশের প্রধানমন্ত্রী যৌথ বিবৃতিতে অংশ নেন। দুদেশের বিভিন্ন অমীমাংসিত ইস্যু আলোচনার মাধ্যমে সমাধানের কথা উঠে আসে বিবৃতিতে। And we hope that all outstanding issues, including Teesta water sharing treaty, would be concluded at an early date. Today, I thank Prime Minister Modi will resolve the issue of Kushiara. So I am hopeful that another 54 river we have. So I know as long as Prime Minister Modi is here, the Bangladesh and India will resolve all this problem. आज बांग्लादेश भारत का सबसे बड़ा डेवलपमेंट पार्टनर और क्षेत्र में हमारा सबसे बड़ा ट्रेड पार्टनर है। हमारे घनिष्ठ सांस्कृतिक और पीपल टू पीपल संबंधों में भी निरंतर वृद्धि हुई है। आज प्रधानमंत्री शेख हसीना जी और मैंने सभी द्विपक्षीय, क्षेत्रीय और अंतर्राष्ट्रीय मुद्दों पर व्यापक चर्चा की। সন্ত্রাস, জঙ্গিবাদ মোকাবেলায় একযোগে কাজ করা সহ এই অঞ্চলের দারিদ্র্য বিমোচন ও মানুষের জীবনমান উন্নয়নে একসাথে কাজ করার কথাও বলেন দুই নেতা। 1971 की स्पिरिट को जीवंत रखने के लिए भी यह बहुत आवश्यक है कि हम ऐसी शक्तियों का मिलकर मुकाबला करें जो हमारे आपसी विश्वास पर आघात करना चाहती है। फ्रेंड्स, बंगबंधु ने जिस स्थिर, समृद्ध और प्रगतिशील बांग्लादेश का विजन देखा था, उसे साकार करने में भारत बांग्लादेश के साथ कदम से कदम मिलाकर चलता रहेगा। দুই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, দারিদ্র্য বিমোচন করা, অর্থনৈতিক মুক্তি অর্জন করা। আমরা যে কোনো সমস্যা, প্রতিবেশীর সাথে সমস্যা থাকতে পারে, কিন্তু সেগুলি আলাপ আলোচনার মধ্যে সমাধান করা যায়, সেটার দৃষ্টান্ত আমরা দেখিয়েছি ইতিমধ্যে। প্রাইম মিনিস্টার মোদিজির ভাষণে আপনারা সেটা পেয়েছেন। কাজে আজকেও কতগুলো এমইও আমরা সই করেছি, যেটা আমাদের দুই দেশের সম্পর্ক আরও উন্নত করবে আর আমাদের দুই দেশের মানুষের
আরও বেশি উন্নতি হবে সেই সম্ভাবনাও দেখা দিয়েছে। यहाँ पर मौजूद हैं और এর আগে সফরের দ্বিতীয় দিনে নয়াদিল্লির ফোরকোর্টে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়া হয়। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে শ্রদ্ধা জানান। বিকেলে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শেষে হোটেলে ফিরে রাহুল গান্ধীকে সাক্ষাৎ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আধা ঘণ্টা স্থায়ী এই সাক্ষাতে নিজেদের মধ্যে আলোচনা করেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গান্ধী পরিবারের সম্পর্ক ঐতিহাসিক। ইন্দিরা গান্ধী থেকে শুরু করে সোনিয়া গান্ধী পর্যন্ত সকলের সঙ্গেই ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। 4 দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লিতে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল বৃহস্পতিবার সফর শেষে তার ঢাকায় ফেরার কথা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সমর্থন আদায়েই প্রধানমন্ত্রী ভারত সফরে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, অন্যের সমর্থনে টিকে থাকার কারণে দেশের স্বার্থে কিছুই আদায় করতে পারছে না সরকার। আওয়ামী লীগ যেভাবে গণতন্ত্রকে হত্যা করছে, বিরোধীদের উপর হত্যা নির্যাতন চালাচ্ছে, তাতে গণতান্ত্রিক বিশ্ব সরকারকে সমর্থন করবে না বলেও মনে করেন মির্জা ফখরুল। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন আংশিক কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের বিএনপির মহাসচিব বলেন, সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই এখন চ্যালেঞ্জ। কথা বলেন নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়েও। এই সরকার একেবারেই একটি নতজানু সরকার এবং এই সরকার তাদের বন্ধুদের সমর্থন ছাড়া টিকে থাকা তাদের কঠিন আছে এবং বন্দুক পিস্তল নিয়ে টিকে থাকা কঠিন আছে। তো তারা চাইবে যে আগত সামনের নির্বাচনের আগে সেইটাকে যদি তারা কোনো রকম আরও শক্তিশালী করতে পারে। তো আমরা বিশ্বাস করি গোটা গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশের মানুষের যেটা মূল চাহিদা, যে একটি গণতান্ত্রিক সরকার, একটা সুষ্ঠু অবাধ নির্বাচন, সেই ব্যাপারে গণতান্ত্রিক সরকারগুলো তাদের ভূমিকা তারা পালন। বাংলাদেশের মানুষের কাছে গণতন্ত্র ছিল, এই আওয়ামী লীগ সরকার সেই গণতন্ত্র কেন হত্যা করছে, মানুষের অধিকারকে হত্যা করছে, তারা বিরোধী পক্ষকে হত্যা করছে। সেই সরকারের সমর্থনে যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র আসবে এটা আমরা বিশ্বাস করি না। কোনো দলকে ধরে বেঁধে নির্বাচনে আনা হবে না, প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্য প্রসঙ্গেও কথা বলেন বিএনপির মহাসচিব। নির্বাচনকালীন সময়ে যদি সেই সরকার নিরপেক্ষ না হয়, তাহলে এখানে অতীতে যে সমস্ত নির্বাচন কমিশন কাজ করেছে তাদের যে হাল হয়েছে, এদের সে একই হাল হবে। অর্থাৎ তারা কখনোই অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। সেই কারণে এই নির্বাচন কমিশনার কি বললেন না বললেন তাতে করে আমাদের মধ্যে জাতির খুব একটা যায় আসে না। আমাদের লক্ষ্য একটাই, হচ্ছে যে এই ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী, বেআইনি, জবরদখলকারী সরকারকে সরিয়ে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, সংসদ বিলোপ করা এবং নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে একটি অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা। জনসমর্থন না থাকায় তিস্তা সহ অভিন্ন নদীর পানি বন্টন, সীমান্ত হত্যা সহ ভারতের কাছ থেকে দাবি আদায়ে সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি তো প্রত্যেকবার গেছেন, আমাদেরকে অনেক আশা দিয়ে গেছেন, এই তিস্তা চুক্তি সই হবে, অমুক হবে, তমুক হবে, কিন্তু সেটা এখন পর্যন্ত কোনোটাই হয়নি। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, আওয়ামী লীগ সরকার ভারতের কাছ থেকে অনেক ন্যায্য দাবি আদায় করতে সক্ষম হলেও বিএনপি সরকারে থাকতে কিছুই করতে পারেনি। মঙ্গলবার সচিবালয়ের সমসাময়িক বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ডক্টর হাসান মাহমুদ বলেন, বর্তমান সরকার তামাক ছাড়া শত শত পণ্যের উপর ট্যারিফ সুবিধা আদায় করেছে, ছিটমহল সহ আরও অনেক ন্যায্য দাবি আদায় করেছে, কিন্তু বিএনপি শুধু ভারতকে দিয়ে গেছে বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনের ভারত সফরে না যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে তথ্যমন্ত্রী বলেন, কিছুটা অসুস্থতা নিয়ে অফিস করা গেলেও উচ্চ পর্যায়ের সরকারি সফরে যাওয়া যায় না। বিএনপির আন্দোলন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি একটি অগণতান্ত্রিক দল। যে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র নেই সে দলের নেতারা যখন গণতন্ত্রের কথা বলে তখন মানুষ হাসে বলেও মন্তব্য করেন তিনি। ভারতের কাছ থেকে যাহা কিছু আদায় সেটি আওয়ামী লীগ সরকারই করেছে, জননেত্রী শেখ হাসিনাই করেছেন, আর বিএনপি ভারতকে সব দিয়ে এসছেন। আর ভারতে গিয়ে দেশের ন্যায্য হিস্যার কথা, দেশের পাওনার কথা ভুলে গেছে। সুতরাং মির্জা ফখরুল সাহেবের গতকালের বক্তব্য তার বেলায়, তার নেত্রীর বেলায় প্রযোজ্য। যেই দলে আভ্যন্তরীণ গণতন্ত্র নাই, যেই দলের জন্মটাই হচ্ছে অগণতান্ত্রিকভাবে অস্ত্র উঁচিয়ে, সেই দল যখন গণতন্ত্রের কথা বলে তখন মানুষও হাসে, গাধাও হাসে। প্রধানমন্ত্রী ভারত সফরে বড় কোনো চুক্তি সই হয়নি বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকে এমনটাই স্বাভাবিক। এদিকে অধ্যাপক এম শহীদুজ্জামান মনে করেন, এই সফরে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য সফল হয়েছে। এই ধরনের দুই প্রধানমন্ত্রী যখন বসেন তখন দুটো জিনিস হয়ে থাকে। একটা হলো যে ধারাবাহিকভাবে কিছু এগ্রিমেন্ট সই হয়, সেটা আমরা দেখলাম 7টা এগ্রিমেন্ট সই হয়েছে। তার মধ্যে বড় আকারে সেই এগ্রিমেন্ট আমি মনে করি না, এগুলো এমনিতেই হয়তো হতে পারত। তবে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যখন দুই নেতা বসেন তখন অনেক বিষয় আলোচনা হয়, কতগুলো জটিল বিষয় যেগুলো এখন আছে, স্যাংশনের বিষয়, জ্বালানি সংকটের বিষয়, সেখানে ভারত বাংলাদেশ কিভাবে কাজ করবে, এমনকি রোহিঙ্গার বিষয় যেটা বলা হয়েছে যে হ্যাঁ আলোচনা হয়েছে, তিস্তার ব্যাপার আলোচনা হয়েছে। এই বিষয়গুলো হয়তো এগ্রিমেন্টে আমরা কখনোই দেখব না, কিন্তু এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এখন মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে। আমার মনে হয় ভারত সরকারের সাথে এই সরকারের যে একটা নিবিড় সম্পর্ক এবং একটা আস্থা গড়ে তোলা, যে আগামীতেও যেন এই সরকারি ক্ষমতায় আসে এবং দেশ পরিচালনা করে, সেদিক থেকে ভারতীয় সমর্থন, সহযোগিতা, সেটা আমার মনে হয় একটা বড় উদ্দেশ্য ছিল। এবং হয়তো কোনো দূরত্ব থেকে থাকলে সেই দূরত্বগুলো দূর হয়েছে, সব সম্ভাবনা রয়েছে। যেমন এই যে কুশিয়ারা নদীর ব্যাপারে, তারপর অন্যান্য যে চুক্তিগুলো হয়েছে সেগুলো আরও আমাদের দেশে ভারতীয় সাংস্কৃতিক যোগাযোগের মাত্রাকে আরও সমৃদ্ধ করবে, সেগুলো হয়েছে। কিন্তু মূল যেই বিষয় দুটো প্রধানমন্ত্রী আশা করেছিল, একটা হচ্ছে তিস্তা, সেই ব্যাপারে কিছু হয়নি, হওয়াও সম্ভব ছিল না, এটা আগে থেকেই বোঝা যাচ্ছিল যে কিছুই হবে না। আরেকটা ছিল যে রোহিঙ্গার বিষয়টা, এখন রোহিঙ্গার ব্যাপারে ভারতীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা সরকারের সমালোচনা করলেও তার জবাব উন্নয়ন দিয়ে দেবে আওয়ামী লীগ। তিনি আরও বলেন, বিজয়ের মাস ডিসেম্বরে স্বপ্নের মেট্রো রেল উদ্বোধন হবে। মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া 20 টাকা নির্ধারণ করার পাশাপাশি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাড়া ফ্রি করার ঘোষণাও দেন মন্ত্রী। মঙ্গলবার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মেট্রো রেলের তথ্য ও প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রদর্শনী কেন্দ্রে স্থাপিত মেট্রো রেলের ডিজিটাল প্রবেশ পথ উদ্বোধন করেন তিনি। এ সময় কেন্দ্রটিতে রেপ্লিকা এমআরটি টিকেটিং সিস্টেম পর্যবেক্ষণের পাশাপাশি মেট্রো রেলের বগিতে আরোহণ করেন সড়ক পরিবহন মন্ত্রী। পরে ওবায়দুল কাদের নতুন এই পরিবহনের ভাড়া সহ নানান দিক তুলে ধরেন, জানান যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বিশেষ সুবিধা দেওয়ার কথা। ভাড়া প্রতি কিলোমিটার 5 টাকা, সর্বনিম্ন ভাড়া 20 টাকা, উত্তরা হতে কমলাপুর পর্যন্ত ভাড়া 100 টাকা। যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা ভাড়া মওকুফ পাবেন। মাসিক, সাপ্তাহিক, পারিবারিক ভাড়া কার্ডে ভাড়ায় বিশেষ সুবিধা থাকবে। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা প্রতিবার ভ্রমণে বিশেষ রেয়াত পাবেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির সকল সমালোচনার জবাব কাজের মাধ্যমে দেয়া হবে। আমি এখানে কোনো সমালোচনামূলক বক্তব্য দিতে রাজি নই। কারো বিরুদ্ধে আমি কিছু বলতে চাই না। তারা সমালোচনা করুক,
আমরা কাজ করে জবাব দেব। শুধু উত্তরা কমলাপুর নয়, আরও 5টি এমআরটি লাইনের কাজ 2030 সালে শেষ হবে বলে জানান মন্ত্রী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। 13 অক্টোবর থেকে রাজধানীতে আরও 2টি রুটে বাস চলাচল শুরু হবে। সেই সাথে অনুমতিবিহীন বাস চলাচল বন্ধে 25 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় চলবে চিরুনি অভিযান। মঙ্গলবার বাস রুট রেশনালাইজেশন কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। বাস রুট পরিচালনায় অসহযোগিতার কারণে অনুমতি বাতিল করা হয়েছে জাহান এন্টারপ্রাইজ নামের একটি কোম্পানির। ঢাকা শহরে গণপরিবহনের শৃঙ্খলা, যানজট পরিস্থিতির উন্নতি এবং নগরবাসীকে উন্নত পরিবহন সেবা দিতে বাস রুট রেশনালাইজেশন কমিটি করেছিল সরকার। সেই কমিটির আহ্বায়ক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের সভাপতিত্বে মঙ্গলবার কমিটির 24তম সভা হয় নগর ভবনে। সভা শেষে সাংবাদিকদের জানানো হয় আরও 2টি রুটে বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন বাস তৈরিতে সময় লাগায় সেপ্টেম্বর মাসে তা চালু করা যাচ্ছে না। একই সময় আরও একটি রুট চালু হওয়ার কথা থাকলেও কাজ বাকি থাকায় সেই রুট প্রস্তুত করার জন্য 30 নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আমরা আশাবাদী যে আগামী 13 অক্টোবর বৃহস্পতিবার আমরা 22 নম্বর এবং 26 নম্বর যাত্রাপথ আমরা চালু করতে পারবো। এই যে নতুন যাত্রাপথ একটু বিলম্ব হওয়ার আরেকটি কারণ হলো যে একদম নতুন বাস আমরা দিচ্ছি। আগামী 25 এবং 29 সেপ্টেম্বর আমাদের আবারও চিরুনি অভিযান চলবে। যৌথভাবে আমরা চিরুনি অভিযান করব যাতে করে অনুমোদনবিহীন যে বাসগুলো আছে সেগুলো আমরা বন্ধ করতে পারি। ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম জানান, নগর পরিবহনে কি কি চ্যালেঞ্জ আছে তা একটি রুট চালুর মধ্য দিয়েই তারা বুঝতে পেরেছেন। জাহান এন্টারপ্রাইজ ও কিন্তু ব্ল্যাকলিস্ট করা হয়েছে। এটা কিন্তু মেসেজ কিন্তু সবাইকে চলে যাচ্ছে। যে কেউ এসে বললো যে আমরা আপনার রুটে বাস চালাবো, আপনার টেন্ডারের মাধ্যমে তারা আসলেন, পরে তারা ঠিকমতো কাজ চালাতে পারলো না। সুতরাং এটিও কিন্তু আমরা আজকের মিটিংয়ে সাব্যস্ত করেছি। আমরা বাস তো করলে হবে না, অগ্রাধিকার দিতে হবে সেফটি ফার্স্ট। বাসের জন্য কিন্তু সেফটির একটা ব্যাপার আছে, আরামদায়কও ব্যাপার আছে, দুটোকে মিলায় তারা করবেন। 2021 সালের 26 ডিসেম্বর চালু হওয়া একটিমাত্র বাস রুট দিয়েই এ পর্যন্ত 24 লাখেরও বেশি নগরবাসীকে সেবা দিতে পেরেছেন বলে জানান দক্ষিণের মেয়র। প্রায় 3,60,00,000 টাকা আয় করতে পেরেছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন দেশের 39 বিশিষ্ট নাগরিক। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই আহ্বান জানান। বিবৃতিতে তারা সর্বোচ্চ 150 আসনে ইভিএম ব্যবহারে ইসির সিদ্ধান্তকে অযৌক্তিক হিসেবেও আখ্যা দেন। বিবৃতিতে বিশিষ্টজনরা জানান, রাজনৈতিক ঐক্যমত ছাড়াই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ 150টি আসনে ভোট গ্রহণে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত অযৌক্তিক। এটি রাজনৈতিক বিতর্ককে আরও উস্কে দেবে এবং কমিশনের বর্তমান আস্থার সংকটকে আরও প্রকট করে তুলবে। 39 বিশিষ্ট নাগরিক বিবৃতিতে বলেন, সম্প্রতি কমিশনের ডাকা সংলাপে যে 22টি দল ইভিএম নিয়ে মতামত ব্যক্ত করেছে তার মধ্যে 14টি দল এটি নিয়ে তাদের সংশয় ও সন্দেহের কথা স্পষ্টভাবেই বলেছে। এর মধ্যে 9টি দল সরাসরি ইভিএম ব্যবহারের বিপক্ষে মত দিয়েছে। বিবৃতিতে সই করেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান, সাবেক নির্বাচন কমিশনার এম শাকাওয়াত হোসেন এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। চালের বাজার স্বাভাবিক রাখতে যতদিন প্রয়োজন ততদিন সরকার খাদ্য বান্ধব কর্মসূচি বা ওএমএস কার্যক্রম চালু রাখবে, জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী জানান, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে 10 লাখ মেট্রিক টনেরও বেশি খাদ্যশস্য আমদানির পরিকল্পনা রয়েছে। তিনি জানান, সরকার 5,30,000 টন চাল কিনতে এরই মধ্যে চুক্তি করেছে। এর মধ্যে ভারত থেকে 1 লাখ মেট্রিক টন, ভিয়েতনাম থেকে 2,30,000 মেট্রিক টন এবং মিয়ানমার থেকে 2 লাখ টন চাল আমদানি করা হবে। এছাড়া রাশিয়া থেকে কেনা হচ্ছে 5 লাখ মেট্রিক টন গম। বিশ্ববাজারে এখন যে দাম, সরকার তার চেয়ে বেশি দামে চাল আমদানি করছে এমন অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী জানান, চুক্তির সময় বাজারে যে দাম থাকছে সে দামেই কেনা হচ্ছে, এতে দাম কিছুটা বেশি পড়ে বলে স্বীকার করেন তিনি। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দিল্লিতে শেখ হাসিনা মোদি বৈঠক, শিগগিরই তিস্তা চুক্তির সমাধানের আশা প্রধানমন্ত্রীর। সব সংকটে বাংলাদেশের পাশে থাকে ভারত। দেশের স্বার্থে কিছুই আদায় করতে পারছে না সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। ভারতের কাছ থেকে অনেক দাবি আদায় করেছে আওয়ামী লীগ, বললেন তথ্যমন্ত্রী।
প্রধানমন্ত্রীর ভারত সফরে বড় কোনো চুক্তি সই হয়নি, তবে শেখ হাসিনার উদ্দেশ্য সফল, অভিমত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। ডিসেম্বরে উদ্বোধন হবে স্বপ্নের মেট্রো রেল, সর্বনিম্ন ভাড়া 20 টাকা নির্ধারণ। 13 অক্টোবর থেকে রাজধানীতে আরও 2টি রুটে শুরু হবে বাস চলাচল। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। এর আগে সকাল 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।